নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ চিরঞ্জীব চ্যানেলের আরেকটি ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2023 সালের 3টি ফৌজদারি আইন সম্পর্কে। সেগুলো কি? ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন। আজকের ক্লাসটি শুধুমাত্র যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাই নয়, বরং একজন সচেতন নাগরিক হিসাবে এই আইনের গভীরতা আর গুরুত্ব তুমি ঠিকভাবে যদি বুঝে উঠতে পারো তাহলে সত্যি তোমার অনেক উপকার হবে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। এই যে 3টি আইনের কথা বললাম, এই 3টি আইন যে শুধুমাত্র কাগজে কলমের নতুন নাম সেটা নয়, বরং 1860 সালের ইন্ডিয়ান পেনাল কোড, 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এবং 1773 সালের সিআরপিসি, যেটাকে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বলা হয়, এগুলোকে কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানে বাতিল করে দেওয়া হচ্ছে। এবং নতুনভাবে এই বিএনএসএস এবং বিএসএ চালু হচ্ছে। এটি কেন করা হচ্ছে? এটি করা হচ্ছে মূলত 160 বছরের যে ব্রিটিশ আইন ছিল সেটা কিন্তু আমাদের সুবিধার্থে তৈরি করা হয়নি, বরং ব্রিটিশদের সুবিধার্থেই তৈরি করা হয়েছিল। এবং এই আইনটি কিন্তু আমরা এখনো অবধি দীর্ঘ এত বছর পরেও আমরা বয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু বর্তমানে এখন আর সেই আইন আমাদের বয়ে নিয়ে যেতে হবে না। ভারতীয়দের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ভারতবর্ষে চালু হয়ে গেছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। এই আইনের মাধ্যমে ভারতীয় ফৌজদারি বিচার ব্যবস্থা কিন্তু একটা নতুন রূপ, একটা নতুন দৃষ্টিভঙ্গি পাবে, যার মেইন ফোকাসটাই হবে হচ্ছে ন্যায়, মানবাধিকার এবং নাগরিকের অধিকার। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখো, আমি এখানেও বলেই দিয়েছি যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অভিযান collectively mark a decisive break from colonial legal structures and aiming to create justice system that is modern, victim-centric and technology-driven, aligned with the Indian constitutional ethos। মানে ভারতবর্ষের মাটিতে ভারতীয় মাইন্ডসেটে তৈরি হওয়া একটা আইন ব্যবস্থা হলো বিএনএস। আশা করছি এতটুকু বোঝা যাচ্ছে। এবার আমরা প্রথমটাতে চলে আসি, ভারতীয় যেটা ন্যায় সংহিতা যেটাকে বলা হয়। ভারতীয় ন্যায় সংহিতা, এটা আগেই বললাম 1860 সালের যেই তোমার ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেটাকে রিপ্লেস করে ভারতীয় ন্যায় সংহিতা কিন্তু বর্তমানে আমাদের দেশে চালু আছে। The Bharatiya Nyaya Samhita serves as the new substantive criminal code defining crimes and prescribing punishments। মানে ভারতীয় ন্যায় সংহিতা মূলত কি করে হচ্ছে যে কোনো অপরাধের সংজ্ঞা দেয়, ডেফিনেশন, অপরাধের সংজ্ঞা এবং সেই অপরাধের ভিত্তিতে কোন সাজা হবে সেটার কিন্তু একটা কমপ্লিটলি আইডিয়া আমাদের দেয়। আর এই বিএনএসে দেখো 358টা সেকশন আছে, এটা মনে রাখবে, 358টা সেকশন আছে, যেখানে ইন্ডিয়ান পেনাল কোডে 511টা সেকশন ছিল। এবং এই বৃহৎ এত সেকশন থাকার কারণে যে কোনো ঘটনার অনেকগুলি দিক থাকতো। ঠিক আছে, মানে একটা ক্রাইমের কোনটা ক্রাইম নয় সেটা ডিসাইড করতে গেলে আমাদের অনেক কনফিউশন ক্রিয়েট হতো। যেই কারণে এই অ্যাম্বিগিউটি এবং রিডান্ডেন্সিকে এলিমিনেট করে দিয়ে 358টা সেকশন নিয়ে আসা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়, যাতে আইন ব্যবস্থাটা আরেকটু কম্প্যাক্ট হয় আর কি। ঠিক আছে, its core objective is to move away from colonial constructs and adopt a justice mechanism rooted in Indian realities and constitutional morality। ভারতের যে কনস্টিটিউশন আছে
সংবিধানের মরালিটির পাশাপাশি ইন্ডিয়ান যে বাস্তবতাটা সেটাকে মাথায় রেখেই কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা তৈরি করা হয়েছে। এবার আমরা দেখি ভারতীয় ন্যায় সংহিতায় কি কি রিফর্মস আনা হয়েছে বা কি কি ইনোভেশন আনা হয়েছে যেটা আগে আইপিসিতে ছিল না। সবার প্রথমেই যেটা আমরা দেখতে পাবো সেটা হলো অ্যাবলিশন অফ সেডিশন, রাষ্ট্রদ্রোহিতা। ব্রিটিশদের জন্য কিন্তু এই আইনটা খুবই কার্যকরী ছিল। বিনা ট্রায়ালে, বিনা অপরাধে, শুধুমাত্র তোমার সন্দেহের বশেই কাউকে রাষ্ট্রদ্রোহিতার আইনে ফেলে তাকে গ্রেফতার করে ফেলতে পারতো ব্রিটিশরা, ফলে তাদের রাষ্ট্র শাসনে অনেক সুবিধা হতো। কিন্তু একটা স্বাধীন দেশে কি আর রাষ্ট্রদ্রোহিতার মতো আইন থাকতে পারে? বিনা ট্রায়ালে শুধুমাত্র সন্দেহের বশে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া যেতে পারে রাষ্ট্রদ্রোহিতার দোহাই দিয়ে? না, সেটা যায় না। সেই কারণেই বিএনএস এর রাষ্ট্রদ্রোহিতার মতো আইনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা প্রপারলি একটা ব্রিটিশ আইন ছিল, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং বিএনএস এ একটা নতুন প্রভিশন আনা হয়েছে, যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার বদলে কি আনা হলো, অ্যাক্টস এন্ডেঞ্জারিং সভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এটা নিয়ে আসা হলো। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতাটাকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া যাচ্ছে, যেটা 124A অফ আইপিসিতে ছিল। কিন্তু একটা নতুন আইন আনা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব, ভ্রাতৃত্ব এবং ঐক্যকে যারা বিনষ্ট করবে তাদের ক্ষেত্রে শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবে, সেই কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। নতুন মোড়কে আনা হচ্ছে বেসিক্যালি। রাষ্ট্রদ্রোহিতাটা ভীষণই একটা ব্যাকডেটেড এবং কলোনিয়াল মাইন্ডসেট থেকে তৈরি হওয়া, সেটাকে চেঞ্জ করে বলা হচ্ছে দেশের মধ্যে যারা ভ্রাতৃত্ব নষ্ট করবে, যারা সভারেনিটি নষ্ট করবে, তাদের শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে। হয়ে গেল, বোঝা গেল। এবার আছি আমরা মব লিঞ্চিং এবং টেররিজম এই সম্পর্কে। দেখো, বিএনএস এ মব লিঞ্চিং এবং টেররিজমের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, ডেফিনিট সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা আগে আইপিসিতে ছিল না। টেররিজমের কোনো সংজ্ঞা ছিল না। টেররিজমের যদি বিচার করতে হতো তাহলে ভারতীয় আইন ব্যবস্থায় একটা স্পেশাল কোর্ট তৈরি করে টেররিজমের বিচার করা হতো। কিন্তু বর্তমানে যে কোনো ফৌজদারি আদালতেই কিন্তু টেররিজমের বিচার করা যাবে। বোঝা গেল। এবার আসি মব লিঞ্চিং এ। মব লিঞ্চিংটা একটা ভীষণ আজকে আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে একটা ভীষণ কি বলবো, জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে ধর্মের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে, জাতির ভিত্তিতে কোনো একটা মব, কোনো জনতা কাউকে খুন করে দিল, তা সেটাকে কিন্তু ক্রিমিনাল সেটাকে কিন্তু একেবারে ক্রিমিনালাইজেশন করে দেওয়া হয়েছে বিএনএস অনুযায়ী। এরকম কখনোই করা যাবে না। এটা একটা মধ্যযুগীয় বর্বরতা, মিডিয়েভাল বর্বরতা। এই জিনিসটাকে কিন্তু একেবারেই ক্রিমিনালাইজেশন করে দেওয়া হয়েছে। কোনো জনতা মিলে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে ধরে ধর্মের ভিত্তিতে, রেসের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে মেরে দেবে, সেটা কিন্তু কোনোভাবেই সহ্য করা যায় না। যেই কারণে এটাকে ক্রিমিনালাইজেশন করে দেওয়া হয়েছে এবং তার সর্বোচ্চ সাজা হিসাবে লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডকেও কিন্তু তার সর্বোচ্চ সাজা হিসাবে ধরা হচ্ছে। আশা করছি বোঝা যাচ্ছে এতটুকু। এবার আসি আমরা ইন্ট্রোডাকশন অফ কমিউনিটি সার্ভিস। দেখো, একটা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে ছোটখাটো যেই দোষগুলো আছে, যেগুলো মানুষ কম অপরাধ আর কি, ছোটখাটো অপরাধ, যেরকম চুরি, ছোটখাটো চুরি, বা তোমার ডিফেমেশন, কারো মানহানি করা,
বা পাবলিক নিউসেন্স তৈরি করা, মদ খেয়ে রাস্তাঘাটে অসভ্য আচরণ করা, যেটাকে বলা হয় আর কি পাবলিক নিউসেন্স, ইত্যাদির ক্ষেত্রে মানে শাস্তি হিসাবে যেটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কমিউনিটি সার্ভিস করতে হবে। মানে কমিউনিটির উপকার হয় সেরকম কোনো কাজ করতে হবে সেই সব যারা অ্যাকিউজড আর কি তাদেরকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে একটা রেস্টোরেটিভ জাস্টিস। মূলত আমাদের যে জেলখানাগুলো সেগুলো এতটাই ক্রাউডেড হয়ে গেছে যে ছোটোখাটো এরকম চুরি বা ডিফেমেশন, পাবলিক নিউসেন্সের জন্য যদি ধরে ধরে জেলে পাঠানো হয় তাহলে সত্যিই খুব অসুবিধা। সেই কারণে মাইনর অফেন্সেসগুলোকে, যারা মাইনর অফেন্সার তাদেরকে মূলত কমিউনিটি সার্ভিস করতে হবে, এরকম একটা অ্যাজ এ পানিশমেন্ট হিসাবে কমিউনিটি সার্ভিসকে ধরা হচ্ছে। কমিউনিটি সার্ভিস বলতে ধরো গরিবদের উপকার করা, কাউকে চাল ডাল দিল, বা যেগুলো হয় মূলত কমিউনিটি সার্ভিস, সেগুলো করতে হবে। আচ্ছা, এক্সপ্যান্ডেড ডেফিনেশনস অফ সেক্সুয়াল ক্রাইমস, এটা খুব ইম্পর্টেন্ট। সেক্সুয়াল ক্রাইমস যেটা আমরা আগে ধরেই নিতাম শুধুমাত্র রেপকেই সেক্সুয়াল ক্রাইম হিসাবে ধরা হচ্ছিল, কিন্তু বর্তমানে বিএনএস অনুযায়ী যে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টকে অ্যাজ আ সেক্সুয়াল ক্রাইম হিসাবে ধরা হবে। যে কোনো অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাসল্টকে সেক্সুয়াল ক্রাইম হিসাবেই ধরা হবে। আর এই লটা কিন্তু মহিলাদের প্রোটেকশনের জন্য একটা মানে দারুণ কঠোর আইন হতে চলেছে, বা বর্তমানে এটা তো এখন লাগুই হয়ে গেছে। মানে মহিলাদের প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট কঠোর। আচ্ছা, জেনারেল নিউট্রাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিকটিম রাইটস। ভিকটিম মানে যার এগেনস্টে ক্রাইমটা করা হয়েছে তাকে কিন্তু যথেষ্ট রাইট দেওয়া হচ্ছে বিএনএস অনুযায়ী। তার কাছে যাতে প্রপার ইনফরমেশন সবসময় পৌঁছায়, বিচার প্রক্রিয়ায় তার পার্টিসিপেশন যাতে থাকে, এবং এই ভিকটিমের সাথে যাতে ডিগনিফাইড ট্রিটমেন্ট করা হয় জুডিশিয়াল প্রসেস চলাকালীন, এইসবের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট জোর দেওয়া হচ্ছে বিএনএস এ। বোঝা গেল, ভারতীয় ন্যায় সংহিতাটা আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা আসি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস। আচ্ছা, এবার তাহলে বিএনএসএসটা কি আসলে সেটা আমরা বুঝি। বিএনএসএস কি? বিএনএসএস হলো কোনো অপরাধের তদন্ত, কোনো অপরাধের তদন্ত, বিচার এবং শুনানি যে পদ্ধতিতে হয় সেটাই হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আচ্ছা, এখানে 531টা সেকশন আছে এবং এটা তৈরি করা হয়েছে যাতে যে কোনো ট্রায়াল স্পিডি হয়, ট্রান্সপারেন্ট হয় এবং এফিশিয়েন্ট ডেলিভারি অফ জাস্টিস হয় থ্রু দ্য অ্যাডাপশন অফ মডার্ন টেকনোলজি অ্যান্ড প্রসেস রিফর্মস। মডার্ন টেকনোলজির ব্যবহার করে একটি স্পিডি, ট্রান্সপারেন্ট এবং এফিশিয়েন্ট জাজমেন্ট যাতে ডেলিভার করা যায় সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাকে আনা হয়েছে। এবার দেখে নিই আমরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় কি কি আমাদের প্রভিশনস আছে নতুন। সবার প্রথমে বললাম যেটা টাইম বাউন্ড ইনভেস্টিগেশন হতে হবে এবং ট্রায়াল হতে হবে। তার মানে কি, চার্জশিট দাখিল করতে হবে 90 দিনের মাথায়। কোনো অপরাধের 90 দিনের মাথায় চার্জশিট দাখিল করতে হবে। এবার গুরুতর অপরাধের ক্ষেত্রে সেটা আরো 30 দিনকে এক্সটেন্ড করা যেতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি বিষয়টাকে করতে হবে। এবং জাজমেন্ট ডেলিভার করতে হবে 45 ডেজের মধ্যে।
ট্রায়াল কনক্লুশন হয়ে যাওয়ার 45 ডেজের মধ্যে জাজমেন্ট দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, জুডিশিয়াল যে ডিলে গুলো হয় আমাদের দেশে, দীর্ঘদিন বছরের পর বছর অ্যাকিউজড জেলে পড়ে থাকে, সেটা হবে না, তার দ্রুত বিচার হয়ে যাবে। আচ্ছা, ডিজিটাইজেশন অফ এফআইআর, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। অনলাইন রেজিস্ট্রেশন অফ এফআইআর করতে পারবে এখন থেকে, ই এফআইআর করা যাবে, এবং জিরো এফআইআরস, এটা একটা নতুন জিনিস চালু হয়েছে। মানে এফআইআর করতে গেলে যে সাধারণ মানুষকে যে সমস্যার মধ্যে প্রথমেই পড়তে হয়, এক পুলিশ স্টেশন বলে যে এটা আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে না, অন্য 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 থানা বলে যে এটা আমাদের জুরিসডিকশনে পড়ে না, ফলে ক্রাইম হয়ে যাওয়ার পরে একটা দীর্ঘ সময় এই টাল বাহানার মধ্যেই কেটে যায়। যেই কারণে এই জিরো এফআইআর রুলটি চালু করা হয়েছে। সেটা অনুযায়ী যে কোনো পুলিশ স্টেশনে ইরেসপেক্টিভ অফ দেয়ার জুরিসডিকশন এফআইআর দাখিল করা যেতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট যেটা বলা হচ্ছে ফ্লেক্সিবল পুলিশ কাস্টাডি রুলস, এটা নিয়ে আসা হচ্ছে। দেখো, কোনো ঘটনার কোনো ক্রাইম হয়ে যাওয়ার পরে পুলিশ কিন্তু সেই অ্যাকিউজডের তোমার পুলিশ কাস্টাডি চায় 15 দিনের জন্য, যেটা আগে আইপিসি অনুযায়ী মানে টানা 15 দিন পুলিশ কাস্টাডি দিয়ে দেওয়া হতো। কিন্তু বর্তমানে কি করা যেতে পারে, এই 15 দিনটাকে ভাগ ভাগ করে নিতে পারে পুলিশ। মানে 4 দিনের জন্য নিল, ধরো 5 দিনের জন্য নিল, মানে যখন প্রয়োজন পড়বে তখনই সেই অ্যাকিউজকে পুলিশ কাস্টাডিতে নিতে পারে। সেটা ভাগ ভাগ করে 15 দিনের জন্য নিতে পারে, ঠিক আছে। আর এই যে তোমার 15 দিনের যেই তাকে যে কাস্টাডিতে নেবে, সেটা কিন্তু 40 দিন বা 60 দিন এবং 90 দিনের মধ্যে করতে হবে। মানে অপরাধ ঘটে যাওয়ার 40 দিনের মধ্যে তাকে 15 দিনের জন্য ভাগ ভাগ করে তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া যেতে পারে। যাতে কি হয়, এটা কেন করা হয়েছে, যাতে মানে পুলিশ আরো ফ্লেক্সিবল হতে পারে, পুলিশকে যাতে দীর্ঘদিন ধরে বারবার কোর্টে গিয়ে সময় চাইতে না হয় যে আমার পুলিশ কাস্টাডির দরকার। কারণ কি 15 দিনে ধরো কাজটা হলো না, তাহলে তাকে পুলিশকে আবার কোর্টে গিয়ে সময় চাইতে হবে পুলিশ কাস্টাডির জন্য। সেই কারণে পুলিশের যাতে উপকার হয়, সেই কারণেই এই রুলটা আনা হয়েছে, যাতে 15 দিন যখন পুলিশ চাইবে ওই 15 দিন সময়কে ভাগ ভাগ করে পুলিশ নিতে পারে। বোঝা গেল আশা করছি এটা। চলো নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ভারতীয় সাক্ষ্য অভিনিয়মে। ভারতীয় সাক্ষ্য অভিনিয়ম, এটা হচ্ছে 1872 সালে যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল সেটাকে রিপ্লেস করছে। এবং এই বিএসএতে কি বলা হচ্ছে, ইলেকট্রনিক ডিজিটাল সায়েন্টিফিক এভিডেন্সকে কিন্তু লিগ্যাল ওয়েট হিসাবে ধরা হবে, এখন থেকে কোর্টে অ্যাডমিসিবল হবে অ্যাজ আ প্রুফ। এই বিএস এর মধ্যে 170টা সেকশন আছে। এবং এই লটা কি করছে, কি কোন জিনিসটাকে এনশিওর করছে, অথেন্টিক, টেম্পার প্রুফ অ্যান্ড রিলায়েবল এভিডেন্সিয়ারি প্রসিডিওরকে। এবার আমরা আসি হচ্ছে মূলত এই লগুলোকে আর একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে কি বলছে যে রিকগনিশন অফ ইলেকট্রনিক এভিডেন্স। ইলেকট্রনিক এভিডেন্সকে কিন্তু তোমার যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমন ইমেল, টেক্সট মেসেজ, ডিজিটাল রেকর্ডিং, ক্লাউড ডেটা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এগুলো কিন্তু কোর্টে এখন থেকে প্রুফ হিসাবে অ্যাডমিসিবল হবে। ডিজিটাল ডকুমেন্টস অ্যাজ এভিডেন্স, মানে ফটোগ্রাফ, অডিও ভিজুয়াল রেকর্ডিং, এগুলো কোর্টে আগে অ্যাডমিসিবল হতো না, মানে এগুলো সেকেন্ডারি সোর্স ছিল, কিন্তু এখন থেকে প্রাইমারি প্রুফ হিসেবে ইউজ করা যাবে। Presumption of authenticity. The court may presume that certified digital documents are authentic. এই কারণে তো সরকার থেকে ডিজি লকার চালু করা হয়েছে, যাতে
ডিজি লকারের যে কোনো ডকুমেন্টস কিন্তু অথেন্টিক, যে কোনো জায়গায় কাজে লাগে, যে কোনো জায়গায় ওটা অথেন্টিক হিসাবেই ধরে নেওয়া হয়। তো কোর্টেও সেটাকে কিন্তু এবার থেকে অথেন্টিক হিসাবে ধরে নেওয়া হবে। এবার আসি চেইন অফ কাস্টাডি। কি বলা হচ্ছে, যেই যেই এভিডেন্স গুলো যার যার হাতে থাকবে, যার যার হাতে দিয়ে যাবে, সেগুলো কিন্তু হিসাব রাখতে হবে। এবং ডকুমেন্টেড চেইন অফ কাস্টাডি, এভিডেন্স কার কার হাতে গেল, কে কে সেগুলোকে হ্যান্ডেল করছে, তার সমস্ত ট্রেস রাখতে হবে, যাতে সেই এভিডেন্সের কোনো ট্যাম্পারিং না হয় এবং সেই এভিডেন্সের ইন্টিগ্রিটি যাতে বজায় থাকে। সেকেন্ডারি এভিডেন্স ক্ল্যারিটি। কি বলছে, রুলস রিগার্ডিং ফটোকপি, স্ক্যানস এন্ড স্ক্রিনশটস আর ক্লিয়ারলি ডিফাইন্ড, এনশিওরিং দ্য সেকেন্ডারি এভিডেন্স ইজ অনলি অ্যাকসেপ্টেড when অরিজিনাল ডকুমেন্টস আর জাস্টিসিয়েবলি আনঅ্যাভেলেবল। এই ফটোকপিস মানে জেরক্স, স্ক্যান, স্ক্রিনশট, এই তিনটাকে কিন্তু অ্যাজ এ সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ধরা হবে। যদি একান্তই কোনো প্রাইমারি ডকুমেন্ট পাওয়া না যায় তখন এগুলো অ্যাডমিসেবল হবে, তার আগে নয়। আচ্ছা, প্রমোশন অফ সায়েন্টিফিক এভিডেন্স। যে কোনো খুন, রেপ বা এইসব অপরাধের ক্ষেত্রে ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, টক্সিকোলজি রিপোর্ট এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখন থেকে। মানে সায়েন্টিফিক এভিডেন্স কালেকশনকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল ফুটপ্রিন্টস আর নাও সেন্ট্রাল টু adjudication process. Last but not the least, remote testimony and victim protection. মানে witness, especially sensitive cases like rape, child abuse, can testify via video conferencing. মানে সেই ভিকটিমকে যদি কোর্টে নিয়ে আসা হয় তাহলে সেই ভিকটিমের একটা শেম হতে পারে, সেই কারণে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু তোমার এইসব সেন্সিটিভ কেসগুলোর সাক্ষ্য প্রদান করা যেতে পারে। বা বিভিন্ন এসব খুন, রাহাজানি, ডাকাতি, রেপ ইত্যাদির ক্ষেত্রে যারা সাক্ষ্য, যারা মানে অপরাধীর এগেনস্টে সাক্ষ্য দেবে, তাদের কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখি যে লাইফ রিস্ক হয়ে যায়, সাক্ষ্যদের মেরে ফেলা হয়, সাক্ষ্যদের কিডন্যাপ করা হয়। এগুলো যাতে না করা হয়, এগুলো যাতে আর না করা যায়, সেই কারণেই কিন্তু এই আইনটি আনা হয়েছে, যাতে সাক্ষ্যদের তোমার কোর্টে প্রেজেন্ট করতে কোনো অসুবিধা না হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের নিরাপত্তার কথাটা মাথায় রেখেও কিন্তু এখন থেকে কোর্ট প্রসিডিং চলবে। তাহলে সবার শেষে আমরা কিছু চ্যালেঞ্জেসের কথা বলি। বা এই কোনো জিনিস যখন তৈরি হয় তা তো কখনোই সমালোচনার অতীত হয় না, গঠনমূলক সমালোচনা থাকতেই পারে। সেভাবেই বিএনএস এরও কিন্তু কিছু গঠনমূলক সমালোচনা আছে। যেরকম বলা হচ্ছে যে এই আইনে বিবাহিত স্ত্রীর ধর্ষণকে অপরাধ হিসাবে ধরা হয়নি, যা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এবং লিঙ্গ নিরপেক্ষতার যে কথা বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যৌন অপরাধ সংক্রান্ত যেই ধারাগুলো দেওয়া হয়েছে তার মূলত নারীদের সুরক্ষার জন্যই। পুরুষ বা তৃতীয় লিঙ্গের ভুক্তভোগীদের কিন্তু এখানে স্বীকৃতি কম দেওয়া হয়েছে। মূলত এইসব জিনিসের কিন্তু মানে গঠনমূলক কিছু সমালোচনা করা হচ্ছে। এবং প্রথমে যেটা বলেছিলাম, অ্যাবলিশন অফ যে রাষ্ট্রদ্রোহ যে আইনটা ছিল, সেডিশন যেটা ছিল, সেটা কিন্তু সরকার তুলে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় যে মত প্রকাশের স্বাধীনতা সেখানে ঝুঁকিতে পড়ছে কিনা। মানে সরকারের এগেনস্টে কথা বললেই কি সরকার সেটাকে সেডিশন হিসাবে না নিলেও ওই যে নতুন যে অ্যাক্ট তৈরি করেছে, যেখানে ভারতের সার্বভৌমত্ব ঐক্য নষ্ট হবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অপরাধযোগ্য ধরে নেওয়া হয়েছে আইন হিসাবে। তো সেখানেই বিরোধীদের একটা এখনো মনে প্রশ্নচিহ্ন আছে যে মত প্রকাশের স্বাধীনতাকেও কি ঝুঁকিপূর্ণ করে দিচ্ছে এই আইন, সেটাও কিন্তু সমালোচনার মধ্যে পড়ে। কিন্তু আমরা এটা বলতেই পারি
যে এই আইনটা কিন্তু মানে দ্রুত সাশ্রয়ী বিচার নিশ্চিত করবে এবং আধুনিকভাবে কিভাবে অপরাধের মোকাবিলা করা যেতে পারে সেটাও কিন্তু নিশ্চিত করবে। এবং দরিদ্র গ্রামে গঞ্জের মানুষের বিভিন্ন সুরক্ষার ক্ষেত্রে এই আইনে গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর থ্রু কোর্টে আসা, কোর্টের নিজেদের কেসকে রিপ্রেজেন্ট করা ইত্যাদির কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহার, ফরেন্সিক বিভিন্ন বিজ্ঞানের যে ব্যবহার, সেগুলো কিন্তু যথেষ্টই এই আইনের থ্রু করা হচ্ছে। ফলে আমরা আশা করতেই পারি যে বিএনএস পরবর্তীকালে আমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূলত যেখানে দ্রুত ন্যায্য বিচার পাওয়া ভারতবর্ষের মতো মাটিতে একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই ক্ষেত্রে নাগরিকদের অধিকার রক্ষা হবে সময় মতো, দ্রুত, সেটাই কিন্তু আশা করা যায়। তো তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ।